সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের এডুকেশন বিষয়টি রয়েছে, তো এডুকেশন পরীক্ষাকে টার্গেট রেখে আজকের আমাদের বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র এবং বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করতে চলেছি। এই প্রশ্নপত্রটা তোমাদের জন্য কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার এডুকেশন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও এবং অন্যান্য বিষয়গুলিতে ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন প্র্যাকটিস কিন্তু করতে পারবে। এটা শেষ মুহূর্তে তোমাদেরকে করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। আর স্মার্টভাবে প্রস্তুতির জন্য অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারো আমাদের এই চ্যানেলকে। তো চলো কথা না বলে শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? দেখো তোমরা এটা পারবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এর সভাপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, মনে রাখবে সভাপতি। আর এই সভাপতির নাম অনুসারেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম হয় রাধাকৃষ্ণন কমিশন, যেটি 1948 এবং 49 সালে কিন্তু গড়ে উঠেছিল। চলো নেক্সট, মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার মেয়াদ কত বছর? দেখো নিম্ন বুনিয়াদী শিক্ষার মেয়াদ বলেছে, কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন মানে মুদালীয় শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার মেয়াদ কত? দেখো চারটা অপশন রয়েছে, উত্তর হয়ে যাবে 5 বছর। নিম্ন বুনিয়াদী শিক্ষার হচ্ছে মেয়াদ 5 বছর। পরের প্রশ্ন দেখো, কমন স্কুল স্থাপন করার সুপারিশ করা হয়, চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, কিসের উন্নয়নের জন্য বা কিসের মান উন্নয়নের জন্য? কমন স্কুল, উত্তর হয়ে যাবে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নের জন্য, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, তোমরা কতগুলো পারছো অবশ্যই কিন্তু 40টার মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চলো 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কৃষি বিষয়ে শিক্ষাদানের জন্য কৃষি বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয় কোন কমিশনে? উত্তর হয়ে যাবে মুদালিয়র কমিশনে, একদম কারেক্ট, মুদালিয়র কমিশন। পরের কোশ্চেন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষার কাঠামো, এরকম একটা কাঠামো তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসছে। তো ভালো করে দেখো, 5+3+3+4, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে, দেখো এখানে জাতীয় শিক্ষানীতি 1986, জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে এখানে কোন কর্মসূচি গৃহীত হয়? দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো উত্তর দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ করা হয় জাতীয় শিক্ষানীতি 1986, এটা প্রধান একটা কর্মসূচি বলতে পারো। এটা তো মনে রাখবে, 1 নম্বরে কোশ্চেন আসতেই পারে, মানে কোশ্চেনে ঘুরে আসতে পারে যে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কোন শিক্ষানীতি? উত্তর হবে জাতীয় শিক্ষানীতি তো গ্রহণ করেছিল। এছাড়াও তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য শিক্ষার ব্যবস্থাও করা হয়। এছাড়াও নারী শিক্ষা ও প্রতিবন্ধীদের শিক্ষায় সম সুযোগের সুপারিশ করা হয়, অর্থাৎ সবগুলি সঠিক, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নবোদয় বিদ্যালয় যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো কোন কমিশন? দেখো নবোদয় বিদ্যালয় গঠনের কথা, খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1986। দেখো জাতীয় শিক্ষানীতি 1986 কিন্তু নবোদয় বিদ্যালয় গঠনের কথাও কিন্তু বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষানীতিতে তপশিলি উপজাতিদের জন্য সুপারিশ হলো ড্যাশ। জাতীয় শিক্ষানীতিতে তপশিলি উপজাতিদের জন্য কোন সুপারিশ কিন্তু করা হয়? তো উত্তর হয়ে যাবে, 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, তো তোমরা কিন্তু ভেবে না, আমি তোমাদের জাস্ট উত্তরটা বলে দিচ্ছি। উত্তর হয়ে যাবে, দেখো জাতীয় শিক্ষানীতি তপশিলি উপজাতিদের জন্য সুপারিশ হচ্ছে কি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণ করতে হবে, 1 নম্বর, এটা একটা সুপারিশ। 2 নম্বর, তপশিলি মহিলা উপজাতিদের জন্য পৃথক আবাসিক বিদ্যালয় স্থাপন করতে হবে, এটাও একটা সুপারিশ। এবং তপশিলি উপজাতিদের জন্য পৃথক অর্থ বরাদ্দ করতে হবে। তো জাতীয় শিক্ষানীতি কিন্তু তপশিলি উপজাতিদের জন্য এই সংক্রান্ত সুপারিশগুলো করেছিল, অর্থাৎ সবগুলির কিন্তু ঠিক হবে। চলে আসবো আমরা নেক্সট প্রশ্ন, ওবিসি এর সম্পূর্ণ রূপ কি? খুব ইম্পর্টেন্ট, ওবিসি এর সম্পূর্ণ রূপ হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, খুব ইম্পর্টেন্ট। দেখো এছাড়া ওবিসি পাশাপাশি এসসি এসটি, এছাড়াও তোমাদের যে সমস্ত তোমাদের সম্পূর্ণ রূপগুলো রয়েছে, যেমন ইউনেস্কো, এছাড়াও যে সমস্ত তোমাদের ফুল ফর্মগুলো রয়েছে, ওকে, আইসিডিএস, পাশাপাশি ফুল ফর্মগুলো আরও আছে। তো ওই ফুল ফর্মগুলো কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে। চলে আসবো নেক্সট 10 নম্বর প্রশ্ন, সমসুযোগ বলতে কী বোঝায়? দেখো সমসুযোগ মানে কি, সমসুযোগ মানে সমান সুযোগ। তো এখানে 4 নম্বর মানে 10 নম্বর প্রশ্নে দেখো সঠিক অ্যান্সার আমরা কোনটা করব? কিসের সমসুযোগ? অসমতা, ক্ষমতা দখল, নাকি জাতিগত ক্ষমতা, নাকি সুপ্ত সম্ভাবনা বিকাশের সুযোগ? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, সুপ্ত সম্ভাবনা বিকাশের সুযোগ। নেক্সট 11 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন হলো সৃজনশীল এবং ড্যাশের আত্মপ্রকাশ, কিসের আত্মপ্রকাশ? উত্তর হয়ে যাবে, 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ। রবীন্দ্রনাথ ঠাকুর তো জানো যে সৃজনশীল, তো এখানে বিবৃতি বলেছে আর বিবৃতি 2 বলেছে, ঠিক আছে। তো প্রথমেটা দেখো কোনটা সঠিক কোনটা মিথ্যা, তাই তো। দেখো প্রথমে আরেকটা কি বলছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে প্রকৃতিবাদী দর্শন, তো উত্তর হয়ে যাবে
বিবৃতি একটা এবং বিবৃতি দুই দুটোই কিন্তু সত্য কিন্তু পরস্পর নিরপেক্ষ, ঠিক আছে। তাহলে অপশান আমরা যদি বেছে নিই তাহলে অপশান নাম্বার কোনটা হবে? অপশান নাম্বার ডি। বিবৃতি এক এবং বিবৃতি দুই উভয় কিন্তু সত্য কিন্তু পরস্পর নিরপেক্ষ, মনে রাখবে। তো প্রথমটা ঠিকই আছে, দ্বিতীয়টাও ঠিকই আছে কিন্তু পরস্পর নিরপেক্ষ এটা। নেক্সট, কাকে সৌন্দর্যের সন্ন্যাসী বলা হয়? তো তোমরা জানো এটা, সন্ন্যাসী, সন্ন্যাসী মানেই তো তোমরা জানো। তো কাকে সৌন্দর্যের সন্ন্যাসী বলা হয়? দেখো সৌন্দর্যের সন্ন্যাসী, স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী ছিল কিন্তু স্বামী বিবেকানন্দ হবে না, কারণ সৌন্দর্যের সন্ন্যাসী দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, প্রকৃতিপ্রেমী, প্রকৃতি যা দেখতো সেটাকে নিয়েই মানে তিনি কবিতা, গান, গল্প লিখে নিতেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সৌন্দর্যের সন্ন্যাসী বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো, 12 নম্বর প্রশ্ন। 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনকে কোন দিবস হিসেবে পালন করা হয়? তো সবাই জানো 12ই জানুয়ারি যুব দিবস। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর প্রশ্ন। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন এ ম্যান। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো 14 নম্বর প্রশ্ন। তো এটা বলেছেন কিন্তু বিবেকানন্দ, মনে রাখবে। 15 নম্বর প্রশ্ন দেখো, বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম রচনার ব্যাপারে গান্ধীজি একটি কমিটি গঠন করে, যা সভাপতি কে ছিলেন? দেখো বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম রচনার ব্যাপারে গান্ধীজি কিন্তু একটা কমিটি গঠন করে, ঠিক আছে। তো এর সভাপতি কে ছিলেন? উত্তর হবে জাকির হোসেন, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়ার্ধা শিক্ষা সম্মেলন হয়েছিল কত সালে? দেখো ওয়ার্ধা শিক্ষা সম্মেলন হয়েছিল 1937 সালে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো যেটা বললাম যে বুনিয়াদী শিক্ষা মানেই কিন্তু কি বললাম, বুনিয়াদী শিক্ষা তো গান্ধীজি আছেই, তবে সভাপতি কে ছিলেন? সভাপতি হচ্ছে যেটা বললাম জাকির হোসেন, ঠিক আছে। চলে আসবো আমরা পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। আধুনিক শিক্ষাবিজ্ঞানে মুক্ত শৃঙ্খলা তত্ত্বের জনক কে? দেখো আধুনিক শিক্ষাবিজ্ঞানে মুক্ত শৃঙ্খলা তত্ত্বের জনক হয়ে যাচ্ছে কিন্তু রুশো, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট, রুশোর মতে পাঠ্যক্রম রচনা মূলনীতি কী হবে? উত্তর হবে সক্রিয়তা, উপযোগিতা বা বৈচিত্র্য এবং স্বাধীনতা, সক্রিয়তা, অর্থাৎ সবগুলি কিন্তু ঠিক হচ্ছে। রুশোর মতে পাঠ্যক্রম রচনার মূল ভিত্তি হচ্ছে যে সক্রিয়তা, শিক্ষার্থীরা যেন অ্যাক্টিভ থাকে, স্বাধীনতা যেন তাদের দেওয়া হয়, তাদের উপযোগিতা ও বৈচিত্র্য অনুযায়ী পাঠ্যক্রম হবে। তো এটা কিন্তু রুশো বলেছিল। চলে আসবো নেক্সট 19 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দেখো বারবার এই প্রশ্নটা কিন্তু বারবার এসছে, তোমাদের পুরনো সিলেবাসেও কিন্তু এটা ছিল। স্কুল ইজ এ সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি, উক্তিটি কে করেছেন? উত্তর হবে জন ডিবি। জন ডিবির এটি উক্তি, স্কুল একটি সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি, জন ডিবি। নেক্সট, খেলাভিত্তিক শিক্ষার প্রবক্তা হলেন কে? খেলাভিত্তিক শিক্ষার প্রবক্তা, উত্তর হয়ে যাবে জন ডিবি। নেক্সট, পিডাব্লিউডি আইন অনুসারে 21 নম্বর প্রশ্ন দেখো, 1995 অনুসারে একজন প্রতিবন্ধী ব্যক্তি হলেন এমন একজন যিনি চিকিৎসা কর্তৃপক্ষের দ্বারা চিহ্নিত কোনো অক্ষমতার ড্যাশের কম নয়। তো দেখো কোনটা হবে, কত পার্সেন্ট হবে? উত্তর হয়ে যাবে 40% এর কম নয়। চলে আসবো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলানো, একটু ভালো করে দেখে নাও কী বলেছে। এরকম এই প্রশ্নটা থেকে একটা পরীক্ষায় তোমাদের কিন্তু আসার একটা চান্স রয়েছে প্রায় 90%। দেখো ডিসগ্রাফিয়া কি, ডিসক্যালকুলিয়া বলে দিই তোমাদের। ডিসক্যালকুলিয়া ক্যালকুলেশন করতে সমস্যা, অর্থাৎ অঙ্ক করতে সমস্যা, তাহলে গাণিতিক ব্যাধি। আচ্ছা, তারপর হচ্ছে ডিসলেক্সিয়া, এটা হচ্ছে পড়ার ব্যাধি। তো 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা তোমাদেরকে বলেছি, মিলিয়ে নাও। দেখো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। দেখো অপশন নাম্বার ডিতে কী বলেছে দেখো, 1 নম্বর বি বলছে ডিসগ্রাফিয়া হচ্ছে, এটা হচ্ছে লেখার ব্যাধি, ঠিক আছে। ডিসগ্রাফিয়া এটা হচ্ছে লেখার ব্যাধি, গ্রাফিক মানে তো লেখার সাথে সম্পর্কিত। তো ডিসগ্রাফিয়া এটা হচ্ছে লেখার ব্যাধি। ডিসক্যালকুলিয়া ক্যালকুলেশন করতে হবে, সমাধান করতে হবে, অর্থাৎ গাণিতিক ব্যাধি। আর একটা কী রয়েছে ডিসনোমিয়া, এটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, ভাষাগত ব্যাধি, ঠিক আছে। ডিসনোমিয়া এটা ভাষাগত ব্যাধি। আজ ডিসলেক্সিয়া এটা হয়ে যাচ্ছে পড়ার ব্যাধি, ডিসলেক্সিয়া পড়ার ব্যাধি, ঠিক আছে। চলে আসবো এবার 23 নম্বর প্রশ্ন, বিভিন্ন দৃষ্টি প্রতিবন্ধকতা বিষয়ক ঘটনাবলীর সঠিক ক্রমটি তোমাদের চিহ্নিত কিন্তু করতে বলছে। তো 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমি তোমাদের বলেছি, তো তোমরা একটু ক্রমটা মিলিয়ে নাও, কোনটা আগে হবে কোনটা পরে হবে ভেবে নাও। দেখো তো 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমি তোমাদের বলেছি, ঠিক আছে। দেখো 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। প্রথম 1-এরটা হবে, তারপর 4-এরটা হবে, তারপর 3-এরটা হবে, তারপর 2-এরটা হবে। তো একটু মিলিয়ে নেবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো, পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার ইতিহাসে প্রথম শিক্ষকের মর্যাদা লাভ করেন কে? দেখো শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার ইতিহাসে প্রথম শিক্ষকের মর্যাদা কিন্তু লাভ করেন কে হবে? উত্তর হবে পেড্রো ফন্স ডি লিওন, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যিনি শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার ইতিহাসে প্রথম শিক্ষকের মর্যাদা কিন্তু লাভ করেছিলেন। অটিজমের লক্ষণ নয়, দেখো অটিজমের কিন্তু অনেকগুলো লক্ষণ তোমাদের বইতে কিন্তু আছে, তো কোনটা অটিজমের লক্ষণ নয়? দেখো 4টা অপশন কিন্তু রয়েছে, তোমরা এটা পারার কথা। তো নিয়মিত ঘুম কিন্তু অটিজমের কোনো লক্ষণ নয়। অটিজম হলে কি হয়? অতি সক্রিয়, আবেগপ্রবণ হয়ে যায়। অটিজম হলে কি হয়? অস্বাভাবিক মেজাজ। অটিজম হলে পুনরাবৃত্তিমূলক আচরণ হয়, বাট নিয়মিত ঘুম এটা অটিজমের কিন্তু লক্ষণ নয়। চলে আসবে 26 নম্বর প্রশ্ন, শিখন অক্ষমতা শব্দটির উদ্ভাবক কে? দেখো শিখন অক্ষমতা এই শব্দটির উদ্ভাবক। তো 26 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু আমরা বলেছি, উত্তর হয়ে যাবে স্যামুয়েল কার্ক। মনে রাখবে স্যামুয়েল কার্ক হচ্ছে শিখন অক্ষমতা শব্দটির উদ্ভাবক।
এরপর দেখো 27 নম্বর প্রশ্ন, মিথ্যা 85 লিখতে গিয়ে ভুল করে 58 লিখে ফেলে। অনেক সময় বি লিখতে গিয়ে ডি লিখতে গিয়ে বিভ্রান্ত হয়ে যায়। মিথ্যা কোন ধরনের শিক্ষণ অক্ষমতায় ভুগছে বলে তুমি মনে করো? দেখো উল্টো পাল্টা লিখে দিচ্ছে, তাহলে এটা কী ধরনের শিক্ষণ অক্ষমতা? উত্তর হয়ে যাবে, দেখো 4টে অপশান কিন্তু রয়েছে। আমি বলেছি পড়াশোনার সংক্রান্ত সমস্যা হচ্ছে ডিসলেক্সিয়া, অর্থাৎ অপশান নাম্বার সি কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ডিসলেক্সিয়া। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। দেখো 28 নম্বর প্রশ্ন কি বলছে, নিচে কোনটি অনুশীলন অন্তর্ভুক্তি ক্ষেত্রে বাঁধা? দেখো 4টে অপশান কিন্তু রয়েছে, অনুশীলনে অন্তর্ভুক্তি ক্ষেত্রে বাঁধা কোনটি? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, বিষয়বস্তু শুধুমাত্র কিছু চাহিদা মেটাতে প্রস্তুত করা হয়। এটা কিন্তু অনুশীলন অন্তর্ভুক্তি ক্ষেত্রে একটা বাঁধা। দেখো নেক্সট 29 নম্বর প্রশ্ন বলছে, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম কি? দেখো অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হয়ে যাবে কিন্তু বিদ্যালয় নয়, পরিবার। পরিবার কারেক্ট অ্যান্সার হবে। দেখো অনিয়ন্ত্রিত শিক্ষা অর্থাৎ যে শিক্ষায় কোনো নিয়ন্ত্রণ থাকে না, তো এর প্রথম প্রধান মাধ্যম হবে যেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজ, তো উত্তরে যাবে পরিবার। পরিবারেই কিন্তু শিশু ভালো শিখে, তারপরে কিন্তু বিদ্যালয়। তাহলে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য অনিয়ন্ত্রিত, যেহেতু আবার নিয়ন্ত্রণ বলেনি অনিয়ন্ত্রণ বলেছে, তা অনিয়ন্ত্রিত শিক্ষা অর্থাৎ অপ্রথাগত শিক্ষার মাধ্যম হচ্ছে পরিবার, মনে রাখবে। নেক্সট দেখো এনসিসি আর এনএসএস, এনসিসি ন্যাশনাল ক্যাডেট কর্পস, এনএসএস, তো এটা দেখো এনসিসি আর এনএসএস এগুলো দুটোই কিন্তু সমাজসেবামূলক সংস্থা, মনে রাখবে। তো 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো। 31 নম্বর প্রশ্ন, দেখো জানার জন্য শিক্ষা এটা কি করে? জানার জন্য শিক্ষা এটা যুক্তি সন্ধান দেয়, জ্ঞানের সঞ্চালন ঘটায়, না 4টে অপশান কিন্তু রয়েছে, কোনটা অ্যান্সার হবে? দেখো জানার জন্য শিক্ষা, 31 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আসবে এগুলো সবগুলোই ঠিক, কারণ এখানে দেখো যুক্তি সন্ধান দেয়, জানতে গেলে আমরা যুক্তি সন্ধান পাই, আমাদের জ্ঞানের সঞ্চালন ঘটে। জানার জন্য শিক্ষা মানে কি, আমরা যা কোনো কিছু জানছি তাহলে কি আমাদের জ্ঞানের সঞ্চালন ঘটছে, সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে না। জানার জন্য শিক্ষাটা সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে না, তাহলে আমরা সবগুলি কিন্তু ঠিক দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলে আসবো 32 নম্বর প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের অভিমত কী? দেখো কর্মের জন্য শিক্ষা প্রসঙ্গে বিবেকানন্দ বলেছেন যে বৃত্তিমুখী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে প্রতিটি শিক্ষার্থীকে স্বাবলম্বী করে তুলতে হবে, অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বৃত্তিমুখী শিক্ষা অর্থাৎ যে শিক্ষা শেষে কোনো শিশু বা ব্যক্তি কিন্তু সে কাজ করতে পারে, কোনো একটা বিশেষ বিষয়ে স্কিল নিতে পারে বৃত্তিমুখী শিক্ষার মাধ্যমে, তো এটাই কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিল, যা প্রতিটি শিক্ষার্থীকে স্বাবলম্বী নিজের পায়ে দাঁড়াতে পারবে। নেক্সট এরপর দেখো 33 নম্বর প্রশ্ন, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা। তোমাদের খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা পরীক্ষায় চলে এসেছে, তো ভালো করে কিন্তু এটা দেখো, শিক্ষার 4টে স্তম্ভ আছে কিন্তু, ঠিক আছে। তো শিক্ষার প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, তৃতীয় স্তম্ভ, 4টে স্তম্ভ। তো এখানে দেখো 4টে স্তম্ভের মধ্যে কোনটা হবে? মানুষ হয়ে ওঠার শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এবং একত্রে বসবাস করার জন্য শিক্ষা। তো 33 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি। তো দেখো প্রথম হচ্ছে কি, প্রথম হচ্ছে জ্ঞান অর্জনের শিক্ষা, তারপর কর্মের জন্য শিক্ষা, তাহলে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা, তারপর হচ্ছে একত্রে বসবাস করার জন্য শিক্ষা। চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 34 নম্বর প্রশ্ন, পূর্ণ সাক্ষরতা অভিযান কত সালে শুরু হয়? 4টে অপশান দেখো, পূর্ণ সাক্ষরতা অভিযান টোটাল লিটারেসি ক্যাম্পেন, তো এটা অভিযানটা কবে শুরু হয়েছিল? তো 4টে অপশান কিন্তু রয়েছে, কত সাল? তো তোমরা ভাবো, আমি তোমাদের অ্যান্সারটা কিন্তু বলেছি, একদম কারেক্ট বলেছো। অ্যান্সার হয়ে যাবে কি, উত্তর হয়ে যাবে 1990, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, সকলের জন্য শিক্ষা সম্পর্কে ইউনেস্কো এর দৃষ্টিভঙ্গি হলো সকলের জন্য শিক্ষা, এডুকেশন ফর অল। তো ইউনেস্কোর দৃষ্টিভঙ্গি কি? ইউনেস্কোর দৃষ্টিভঙ্গি 4টে অপশন কিন্তু রয়েছে, দেখো বিবৃতি 1, বিবৃতি 2, বিবৃতি 3, বিবৃতি 4, কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদেরকে কিন্তু বলতে বলেছে। তো আমি তোমার ডাইরেক্ট অ্যান্সার বলেছি। প্রথমটা দেখো যে 2015 সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করতে হবে, এটা একেবারেই সত্য কথা, এটা কিন্তু ইউনেস্কোর একটা দৃষ্টিভঙ্গি। নেক্সট দেখো, বয়স্ক সাক্ষরতার ক্ষেত্রে 2015 সালের মধ্যে 50% বাড়াতে হবে সাক্ষরতার হার, তো এটাও কিন্তু সত্য কথা। 3 নম্বর যেটা দেখো যে শিক্ষার গুণগত মান উন্নয়ন ঘটিয়ে শিক্ষাকে সামগ্রিক উন্নয়ন ঘটানো, এটাও কিন্তু সত্য। এবং 4 নম্বর যেটা রয়েছে, শৈশবের সকল শিশুদের যত্ন এবং শিক্ষার প্রসার ঘটাতে হবে, এটাও কিন্তু পুরোপুরি সত্য হয়েছে। চলে আসবো আমরা 36 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে। 80 দশকে বিবৃতি 1, এখানে কিন্তু তোমাদের কারেক্ট কী বলেছে দেখো, বিবৃতি দুটো বলেছে। একটা বিবৃতি হচ্ছে 80 দশকে ভারতে জাতীয় সাক্ষরতা কর্মসূচি গ্রহণ করা হয়, আর কারণ বলেছে, কারণ এর উদ্দেশ্য ছিল নিরক্ষরতা এবং দরিদ্রতা দূরীকরণ। এটা কিন্তু দুটোই কিন্তু সঠিক। দেখো একটা জাতীয় সাক্ষরতা কর্মসূচি গ্রহণ করার উদ্দেশ্য কি, নিরক্ষরতা দূরীকরণ, তাহলে অপশান এ এবং বি, অপশান এ এবং আর দুটোই কিন্তু সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা কিন্তু হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। 37 নম্বর প্রশ্ন দেখো, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কে? দেখো ইতিবাচক মনোবিজ্ঞানের জনক তোমরা জানো প্রায়,
ইতিবাচক মনোবিজ্ঞানের জনক হচ্ছে মার্টিন সেলিগম্যান। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন, তো ভালো করে দাগ দাও। ইতিবাচক মনোবিজ্ঞান ভালো করে দেখে নাও, মার্টিন সেলিগম্যান এটা হচ্ছে ইতিবাচক মনোবিজ্ঞানের জনক। পরের প্রশ্ন, 1949 সালে ড্যাশ কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বয়স্ক শিক্ষা সম্মেলন করেছিল? উত্তর হয়ে যাবে দেখো এলাহাবাদে, ঠিক আছে। 1949 সালে এলাহাবাদে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বয়স্ক শিক্ষা সম্মেলন কিন্তু করেছিল। নেক্সট দেখো 39 নম্বর প্রশ্ন, আব্রাহাম ডি ম্যাসলো তার কোন পুস্তকে ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি ব্যবহার করেছিলেন? আব্রাহাম ডি ম্যাসলো। উত্তর হয়ে যাবে মোটিভেশন অ্যান্ড পার্সোনালিটি, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোটিভেশন এবং পার্সোনালিটি এই গ্রন্থে, তার পুস্তক গ্রন্থে ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি কিন্তু ব্যবহার করেছিলেন। নেক্সট দেখো ইতিবাচক মনোবিজ্ঞানের উদ্দেশ্য কী? ইতিবাচক মনোবিজ্ঞানের উদ্দেশ্য কী? চারটে অপশন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ইতিবাচক মনোবিজ্ঞান আমাদের কী করে? এটা কিন্তু অবশ্যই আমাদের ভালো করে। তো চারটে অপশনের মধ্যে দেখতে পাচ্ছ কোনটা হবে? তো দেখো ইতিবাচক মনোবিজ্ঞান আমাদের কী করে? মনের শক্তি বাড়ায়, সামর্থ্য বাড়ায়, আমাদের মানবিক প্রবৃত্তি বাড়ায়, ব্যক্তির আনন্দ ও উৎপাদনশীলতা বাড়ায়, এবং সবগুলি ঠিক। তো এই ছিল তোমাদের প্রশ্ন, 40টি প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করলাম। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই পরবর্তীতে তোমরা তোমাদের কী পরীক্ষা রয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবে, আমরা কিন্তু সাজেশন আনবো। তো তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।